আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা ক্লায়েন্ট কমিউনিকেশন আমরা এতদিন যা শিখছি এটার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যদিও আমরা বিগত কয়েকটা ক্লাসে আমাদের ক্লায়েন্টদের সাথে কিভাবে কথোপকথন হয় বা কিভাবে কথোপকথনগুলো হওয়া উচিত, বা ক্লায়েন্ট একটা মেসেজ দিলে রিপ্লাইটা কিভাবে দেওয়া উচিত, এইগুলো নিয়ে আমরা বেশ কিছুদিন কথা বলছি। পাশাপাশি মার্কেট প্লেস থেকে আপনাদের কিছু রিয়েল এক্সাম্পলও দেখানো হয়েছে, আপনাদের সবার হয়তো মনে থাকবে। তো এর পাশাপাশি আমি ভাবলাম যে যদি এই বিষয়ে ল্যাঙ্গুয়েজের উপরে বা ক্লায়েন্ট কমিউনিকেশনের উপরে এক্সপার্ট এমন কাউকে আপনাদের মধ্যে আনা যায়, তাহলে বোধহয় আপনাদের জন্য আরও বেটার কিছু হওয়া পসিবল। কারণ আপনাদের এই ব্যাচটা নিয়ে আমার অনেক বেশি আশা ছিল, এখনও আছে। তো আপনারা ভালো কিছু শিখেন, এটার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। আর সেই চেষ্টারই অংশ হিসেবে আমাদের মাঝে আজকে যিনি আছেন তিনি হচ্ছে নুরুন নবী, সবাই রাকিব ভাই নামে চিনেন। তো রাকিব ভাইয়ের কাছ থেকেই আপনারা সব কিছু জানবেন আশা করছি। তো আমি সংক্ষেপে বলে দিই, রাকিব ভাই ল্যাঙ্গুয়েজের উপরে বা ক্লায়েন্ট কমিউনিকেশন বা আইএলস বা ইংলিশ স্পিকিং এই টাইপের বিষয়গুলোর সাথে রাকিব ভাই দীর্ঘদিন থেকে জড়িত। ইভেন ওনার ক্লাস যখন আপনারা করবেন বা আমাদের আজকে যে ক্লাসটি হবে সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবেন, এইটার জন্য আমি আশা রাখি। আর বাকিটা আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে শুনবো। রাকিব ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, অনেক ধন্যবাদ রাসেল ভাই, এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যুক্ত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, দেশ এবং বিদেশ থেকে, তাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। এবং কি বলে এটাকে, এখন কোন সময়? সন্ধ্যা। শুভ সন্ধ্যা। গুড ইভিনিং এভরিওয়ান। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে যারা নয়েজের ভিতর নাই, মানে যাদের আশেপাশে নয়েজ হচ্ছে না, তারা একটু আনমিউট করে রাখবেন। আহ, এটা তো আসলে টু ওয়ে ক্লাস। আমি কথা বলবো, আপনারা শুনবেন, আবার আপনারা কথা বলবেন, আমি শুনবো, এরকমটা। আর যদি নয়েজ থাকে কারোর এখানে, তাহলে সেক্ষেত্রে মিউট করে রাখতে পারেন, সমস্যা নেই। আর আমি কিছু মাঝে মাঝে কোয়েশ্চেন করব, সে কোয়েশ্চেনগুলোর অ্যান্সারও আপনাদের কাছ থেকে চাই। অনলাইন ক্লাসগুলোতে হয় অনেক সময় দেখা যায় যে আহ, অল্প কিছু বা দুই একজন বা দু চারজন একটু বেশি অ্যাক্টিভ থাকেন প্রশ্ন করার ব্যাপারে বা অ্যান্সার নেওয়া, প্রশ্ন করার ব্যাপারে বা অ্যান্সার দেওয়ার ব্যাপারে। আর বাকিরা কেউ কেউ কখনো কখনো আনমিউট হন, কখনো আবার বাকিরা সারা সময় মিউট অবস্থায় থাকেন। তো আমি চাইবো যে আপনারা সবাই হচ্ছে আনমিউট অবস্থায় থাকেন। আনমিউট, আনমিউট মানে আপনারা বললে আমি শুনতে পারবো, এরকম। আচ্ছা, আমি একটু রাকিব ভাইকে সহযোগিতা করি। জি। আপনারা সাধারণত ক্লাসে মিউট করে রেখে অভ্যস্ত। তো রাকিব ভাই আপনাদের যেটা বলেছেন অনেকে হয়তো নোটিশ করেন নাই, সেটা হলো আমরা সবাই আনমিউট করি। যদি আপনার পাশ থেকে এরকম হয় যে অনেক নয়েজ হচ্ছে বা শুনতে বা আমাদের একাগ্রতা নষ্ট হওয়ার পসিবিলিটি আছে, তারা শুধু মিউট রাখবেন। আর যারা আছেন সবাই আনমিউট করে দেন মাইক্রোফোন। এটা হচ্ছে আমাদের রাকিব ভাই বলছিলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, অন্যরা কি আমাদের সাথে আছেন নাকি জি ভাইয়া। জুমে যুক্ত হয়ে চলে হ্যাঁ, গিয়েছেন, আছি। এরকম আছেন নাকি? স্যার স্যার আছে। আছি। আছে স্যার আছি আছি তো। আছি স্যার ভাইয়া, সবাই আছে আছে স্যার। স্যার। আছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আহ, তাহলে শুরু করি, হ্যাঁ? হ্যাঁ, শিওর। Okay.
ক্লাসটা রেকর্ড হচ্ছে, আশা করি কারো কোনো আপত্তি নেই। না ভাই, আপত্তি নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরো একবার বলছি, যাদের সম্ভব হবে তারা মাইক্রোফোনটা অন করে রাখবেন যেন আপনার কথা আমি শুনতে পাই। আচ্ছা, আমার নাম হচ্ছে নুরুন্নবী রাকিব। রাকিব আমার ডাক নাম, বা নুরুন্নবী বলতে পারেন প্রয়োজন হলে। আমি হচ্ছে বাই প্রফেশন আমি একজন ইংরেজি টিচার। আমি টিচিং প্রফেশনে আছি প্রায় 14-15 বছর হলো। আর গত কয়েক বছর ধরে একটু অ্যাডভান্স লেভেলের যে টিচিং গুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি আর কি। পাশাপাশি আমি শিখছিও, প্রতিনিয়তই শেখার চেষ্টা করছি। আম, সর্বশেষ ঢাকাতে একটা ইনস্টিটিউশনে ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে ছিলাম এই করোনার আগ পর্যন্ত আর কি। এরপরে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পর আমি খুলনায় চলে আসি। খুলনা আমার হোম টাউন, এখন খুলনাতেই আছি। এখন অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি আর কি। আর পাশাপাশি ক্লায়েন্ট কমিউনিকেশনের ব্যাপারে আমার হাতেখড়িটা হয় আমি যখন নিজে ডিরেক্টলি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত ছিলাম একটা সময়। আর্টিকেল রাইটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই কাজগুলো 2010, 11 বা 11-12 সালের দিকে আমি শুরু করি। তো তখন থেকে আমার এগুলো নিজেরই করতে হতো। তো সেখান থেকেই সামান্য সামান্য ছোট 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 এক্সপেরিয়েন্স থেকে জমা যে কি বলবো এটাকে শেয়ার করার মতো ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো, সেগুলোর আলোকেই হচ্ছে আমি চেষ্টা করি কেউ যদি এই রিলেটেড কোনো সার্ভিস বা হচ্ছে পরামর্শ চান, আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি আহ, সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করি। সবসময় যে আমি ভালো পারি তা না, সবসময় যে আমি সঠিকটাই করি তাও না, আমিও ভুল করি, কিন্তু আমার চেষ্টা থাকে ভুল না করা। আর নাসিল ভাইয়ের মাধ্যমে আপনাদের এই যে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা যারা ভাইয়ের ওখানে কাজ শিখেছেন বা এই প্রফেশনাল এই কোর্সটা করেছেন, তাদের অবশ্যই একটা টার্গেট আছে অনলাইনে ইনভলভ হওয়া, বিশেষ করে এই কাজের সাথে সম্পৃক্ততা তৈরি হওয়ার বা সম্পৃক্ততা রাখার ইচ্ছা আছে বলে কোর্সটা করেছেন। তো এটার সাথে কমিউনিকেশনের ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি জানি না আপনাদের কার কি লেভেল কমিউনিকেশন স্কিল কার কেমন, তবে এটুকু আমার বিশ্বাস থাকবে বা আছে যে আপনারা কম বেশি সবাই কমিউনিকেশন করতে পারেন। তাই আমি বেসিক বা একেবারে বিগিনার লেভেলের যে কথাবার্তাগুলো সেগুলো আমি একটু স্কিপ করে যাব, হয়তো বা খুব বেশি টানবো না। তবে আমার কাছে মনে হবে যে কথাগুলো রাখা প্রয়োজন, আমি সেই কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটু স্মরণ করিয়ে দিই, এটা কিন্তু সরি 3 দিনের একটা ক্র্যাশ কোর্স। কোর্স বললে হয়তো একটু বড় মনে হয়, তাই না? 3 ডে সেশন। তো হচ্ছে এখানে অনেক কথা বলতে চাইলেও বলা সম্ভব না সময় স্বল্পতার কারণে। তারপরেও এই 3 দিন, এই 3 ঘন্টা বা 1.5 ঘন্টা করে যতটুকু সময় হোক না কেন, এই সময়টুকু যেন আমাদের খুব আমরা ভালো ভালো কাজে আমরা যেন কিছু শিখতে পারি, আমাদের যেন টেক অ্যাওয়ে, অর্থাৎ যা আপনি নিয়ে যাবেন আপনার সাথে, কিছু যেন ভালো টেক অ্যাওয়ে থাকে, আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। আর এটা নেওয়ার জন্য এটা একপাক্ষিক, এই কাজগুলো একপাক্ষিক না দ্বিপাক্ষিক হয়ে থাকে। আমার জায়গা থেকে আমি কিছু বলবো, আপনারা রেসপন্স করবেন, তারপরে আপনার জায়গা থেকে আপনারা কিছু কোয়েশ্চেন করবেন, আমি আমার জ্ঞানের মধ্যে হলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এইভাবে একটা কি বলবো এটাকে মেলবন্ধন বা হচ্ছে মিউচুয়াল একটা রিলেশনশিপ এটা তৈরি হবে আশা করছি ইনশাল্লাহ, যেটা ফিউচারে আমাদের কাছে আসবে। আমার নাম হচ্ছে রাকিব। আপনারা কোনো কোয়েশ্চেন করতে চাইলে করতে পারেন, আমি মূল আলোচনায় যাওয়ার আগে। এখনো ফ্রিল্যান্সের সাথে যুক্ত আছেন? হ্যাঁ আছি, কিন্তু আমার হচ্ছে নিশটা একটু আলাদা। আমি এই টিচিংটাকেই এখন ফ্রিল্যান্স টিচিং হিসাবে নিয়েছি। সো কাইন্ড অফ আই এম এ ফ্রিল্যান্সার টু, ইউ ক্যান সে। পাশাপাশি মাঝে মাঝে রাইটিং এর কাজ করি, আর্টিকেল রাইটিং। আর হচ্ছে রিসেন্টলি আর একটা কোম্পানির হচ্ছে প্রুফ রিডিং এর দায়িত্বে আছে আর কি। কন্টেন্ট আসে বিভিন্ন জায়গা থেকে বিশ্বের, সেই কন্টেন্টগুলো আমার চেক করে দিতে হয় আর কি, কোয়ালিটি কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, ভাইয়া, জি আপনার সাথে কি আমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারি? অবশ্যই, কেন নয়, অবশ্যই পারেন। সেই জি একটু অবশ্যই, আমাদেরকে জি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই।
আর কোনো কোয়েশ্চেন, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন? তাহলে না আমি শুরু করি আর কি। হ্যাঁ ভাই, শুরু করেন। জি, ঠিক আছে। এখানে অনেক মানুষ, সবার নাম ধরে বলতে চাচ্ছিলাম একবার, কিন্তু সময় লেগে যাবে। সব ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এবার আমি শুরু করব দু একটা কোয়েশ্চেন করার মাধ্যমে। আপনাদের বলতে হবে, কিন্তু আপনারা যে বলবেন মনে হচ্ছে তো অ্যান্সার পাবো মাত্র কয়েকজনের কাছ থেকে, কারণ সবাই একেবারে পার্মানেন্টলি মিউট হয়ে আছেন। ভাই বলেন, সমস্যা নাই। আপনাদের সম্ভব হলে একটু আনমিউট করেন। আনমিউট মানে নিজের মুখের লাগামটা খুলে ফেলেন। নরমালি তো মিউট করে রাখতেছি, বাট যখন কথা বলতেছি তখন আনমিউট করতেছি। আউট নয়েজ একটু হয়তো বেশি থাকতে পারে সেজন্য। যার এরকম প্রবলেম আছে সেরকম করেন, অ্যাক্টিভ থাকেন, মানে মিউট করেছি তো করেছি, আর আনমিউট হব না, বিষয়টা এরকম না হোক। সেশন তো আপনাদের জন্যই, তাই না? আমি তো একদিকে বকবক করলে তো হবে না। সবাই একটু আনমিউট করেন তো দেখি কেমন নয়েজ হয়। আমরা একটু নয়েজ শোনার চেষ্টা করি। আচ্ছা, আমি নাম ধরে বলছি: সৌরভ চক্রবর্তী, সালাউদ্দিন, রবিউল হাসান, ওমর ফারুক। জি, আপনারা একটু আনমিউট করেন, মানে আপনাদের কথা যেন আমরা শুনতে পাই। ড্যানিয়েল ত্রিপুরা। আচ্ছা, সঠিক উচ্চারণ হয়েছে কিনা জানি না। ড্যানিয়েল। জি স্যার। আচ্ছা, স্যার কি ত্রিপুরায় থাকেন নাকি ত্রিপুরা আপনার হচ্ছে জাস্ট? না স্যার, আমার হচ্ছে ইন্ডিয়া থেকে, আর রাজ্যটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। তাহলে আপনার নামের মধ্যেই সব, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আজম খান, চামেলি আক্তার, কাজী রকি, মনোয়ার, পার্থ, প্রশান্ত, আচার্যি। আচ্ছা, যদি সম্ভব হয় একটু আনমিউট করবেন। আচ্ছা, আচ্ছা, আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সবার জন্যই। আশা করছি সবাই পার্টিসিপেট করবেন আর কি। আমি ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিব। যে কোয়েশ্চেন গুলো করবো সেগুলো আসলে এমন আহামরি তেমন কোনো বিষয় না। ভুল হলে যে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট হবে বিষয়টা সেরকম কিছু না। আপনারা যা বিশ্বাস করেন তাই বলবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম আমার কোয়েশ্চেন হচ্ছে যে কমিউনিকেশনের সবচেয়ে বড় প্রবলেম কোনটা, কি মনে হয়? মানে কমিউনিকেশন করতে গেলে আবার হাই ছাড়ে কে? ঘুম আসছে কার? ভয় পাওয়াটা তার কমিউনিকেশনের সবচাইতে বড় সমস্যা স্যার। কথা বলতে নিজে অনেক কিছু বুঝি স্যার, কিন্তু অন্য কাউকে বুঝাইতে গেলে একটু সমস্যা স্যার। আচ্ছা, একটু র্যান্ডম হয়ে যাচ্ছে অ্যানসার গুলো। আমি হচ্ছে নাম ধরে ধরে বলি। হ্যাঁ, আচ্ছা, ফারুক স্যার বলেন। নিজের ভিতরে জড়তাটাই এখানে সবথেকে বড় প্রবলেম। শারমিন আক্তার। স্যার, মনের ভাব প্রকাশ করা ইংলিশে। আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি যে কমিউনিকেশন করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কোনটা আপনার কি মনে হয়? আমি মনে হয় যে আমি সব পারি কিন্তু পারি না ইংলিশে। সব পারি কিন্তু পারি না, বাহ, সুন্দর কথা তো। আচ্ছা, তারপরে হচ্ছে মুমিন, আব্দুল মুমিন। আমার মনে হয় জড়তা আর হচ্ছে ভীতিটা বেশি কাজ করে। আচ্ছা, চামেলি আক্তার। আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসটা কম হয়, মানে আমরা কখনো প্র্যাকটিসই করি না ইংলিশের। ভেরি গুড, কংগ্রাচুলেশনস, আপনি যে প্র্যাকটিস করেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, দীপ কুমার নাগ, ইন্ডিয়া। স্যার বলুন। প্র্যাকটিস করে কমিউনিকেশনের বড় সমস্যা কি করলে ভালো হয় এটা ঠিক মতো বুঝতে না পারে। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। ও আচ্ছা, কোনটা করা উচিত কোনটা করা উচিত। আচ্ছা আচ্ছা, এমডি আরিফ। প্রশ্নটা আরেকবার যদি করতেন। প্রশ্নটা হচ্ছে যে কমিউনিকেশন বড় সমস্যা কি, কমিউনিকেশন করার সময় সবচেয়ে বড় সমস্যাটা কি? আমার মনে হয় যে কমিউনিকেশনের বড় সমস্যাতে মানে মানে সেকেন্ড পারসন কি বলছে সেটা একটু বুঝতে পারা, মানে বুঝতে পারতে গেলেই প্রবলেম, মানে বুঝতেই প্রবলেম, তাই তো? জি। ওকে, ফাইন, চট করে আর দু একজন অ্যানসার দিয়ে দেন। এমডি নাসিম। জড়তা এবং হচ্ছে ভয় আমার কাছে মনে হয়। জড়তা এবং ভয়, আচ্ছা, আমি মনে হয় সবার কাছে পৌঁছাতে পারবো না, তারপরেও যাদের যাদের আনমিউট দেখছি করছি। আচ্ছা, সাজ্জাদ ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আমার কাছে যেটা মনে হয় স্যার, অনেক কিছু মানে 60% হলো বুঝতে পারি, কিন্তু
হয়তো বা অনেক ওয়ার্ড মিনিং জানি বা একটা শব্দের অর্থ জানি, কিন্তু এটা আমার ক্ষেত্রে আমি একটা সাজাবো একটা সিস্টেমে, সেই সাজানোর ক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক, আর দু একজনকে বলবেন কেউ নিজের ইচ্ছায়? নাম আর বলছি না। ভাইয়া, আমি মিজানুর রহমান। আমার কাছে মনে হয় কি যে আমরা যতটা ইংরেজিতে লেখি ততটা যদি ইংরেজিতে বলতে পারতাম তাহলে হয়তো জড়তাটা কেটে যেত। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর কেউ? আমি মোহাম্মদ কমিউনিকেশন বলতে কি শুধু ইংলিশটাই না বাংলাতেও, মানে যে কোনো কমিউনিকেশন, যে কোনো কমিউনিকেশন আমার মনে হয় যে মানে এক্সপ্রেশনটা যেটা মানে এক্সপ্রেস করা, এটা না করতে পারে সঠিক ওয়ার্ড এবং সঠিক সিচুয়েশন বুঝে সঠিক ভাবে তাকে উপস্থাপন করাটাই হলো প্রবলেম। ঠিক আছে, আর কিছু আর কে বলবেন? আমি স্বাধীন। ব্যাপারটা হচ্ছে যে ভিতরে একটা জড়তা তো কাজ করে, তারপর একটা ভাবনা কাজ করে যে আমি এই কথাটা বললে সে কি রিপ্লাই দেবে বা সে কিভাবে নেবে ব্যাপারটা। এই অনেক কিছু ভাবার মাধ্যমেও কিন্তু কনভারসেশনটা স্টপ হয়ে যায়। ভেরি গুড, এই যে জড়তাটা। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর লাভলি রিমার্কস অর রেসপন্স। আচ্ছা, আমি প্রশান্ত বলছিলাম, যদিও আমার আশেপাশে একটু নয়েজ, আমি বাইরের থেকে জয়েন করেছি। হ্যাঁ, বলেন। যেটা মেইন প্রবলেম মনে হচ্ছে আমাদের ভয় কাজ করে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মজার ব্যাপার হচ্ছে যে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের কোনো ভুল অ্যান্সার নেই। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়েছেন তার নিজের জায়গা থেকে, নিজের পার্সপেক্টিভ। আর একটা বিষয় আছে স্যার, জি একটা বিষয় আছে স্যার, ভয়ের সাথে আমরা একটা বিষয় লুকাই থাকি, যে বিষয়টা লজ্জা। স্যার, আমরা লজ্জা পাই একটা ভাষায় কমিউনিকেশন করতে, আমি পারি না, কিন্তু ওই বিষয়টা আমাদের লজ্জা থাকে, আমরা সাহস করতে পারি, এটা একটা প্রতিবন্ধক। আচ্ছা, বুঝতে পারলাম, আপনি একটু লাজুক আর কি। ঠিক আছে, সমস্যা নেই। এবার এটা জেনারেলি ট্রু। আচ্ছা, এবার বলি, আমরা যে অ্যান্সার গুলো দিলাম সেই অ্যান্সার গুলো হচ্ছে যাদের অভিজ্ঞতার আলোকে দিলাম, তাই না? যার কাছে যেটা মনে হয়, যেমন স্যার বললেন যে লজ্জার ব্যাপারটা, তার কাছে লজ্জার ব্যাপারটা একটা বড় মনে হয়, এই জন্য সে বলেছে হয়তো। যিনি বললেন যে জড়তা কাজ করে, যিনি জড়তাটা যার মধ্যে কাজ করে তার কাছে মনে হতে পারে যে এটাই সবচেয়ে বড় প্রবলেম। আমি বোঝাতে পেরেছি কথাটা? যার অভিজ্ঞতা যেমন, মানে যার যে কাজে যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার হয়, সে তার উপর নির্ভর করেই সে একটা ডেফিনিশন দাঁড় করায়। শুধুমাত্র এক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। যেমন আমি বলি যে মাদ্রাসায় একটা শিক্ষা ব্যবস্থা আছে, আপনারা তো জানেন, তাই না? মাদ্রাসা নাম তো শুনেছেন। এখন ইন্ডিয়াতেও আছে, আমি জানি, বাংলাদেশেও আছে, আমি নিজেও মাদ্রাসায় ছিলাম। তো একটা ছেলে, সে মাদ্রাসায় ভর্তি হয়ে খুব মার খেয়ে চলে আসলো। তো তার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে মাদ্রাসায় কেমন পড়াশোনা হয় বা মাদ্রাসা কেমন, সে বলবে ওরে বাবা অনেক মারে। আরেকজন, সে মার খেলো না, তার কাছে কিন্তু সে যদি জিজ্ঞেস করা হয় যে মাদ্রাসা কেমন, সে কিন্তু অন্তত আর যাই হোক মারের কথাটা বলবে না, কারণ তার নিজস্ব এক্সপেরিয়েন্সে মার খাওয়ার ব্যাপারটা ছিল না। আমি কি বোঝাতে পারছি কথাটা? এই জন্য আমাদের চারপাশের ডেফিনিশন গুলো অনেক সময় আমরা আমাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী আমরা তৈরি করি। তো আপনারা যেটা বললেন, যেটা বললেন সবগুলোই সঠিক, কিন্তু এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে কিছু কমন থাকে, অ্যান্সার থাকে, যে অ্যান্সার গুলো আপনার অ্যান্সার যাই হোক কিন্তু সেই অ্যান্সারও সঠিক। আমি মনে কথাটা বোঝাতে পারিনি। আপনারা যে যা অ্যান্সার দিয়েছেন সেই অ্যান্সার গুলো সঠিক, বা যেটাই হোক, এর আরো একটা অ্যান্সার আছে যে অ্যান্সারটা সবার ক্ষেত্রে সঠিক, মানে কমন অ্যান্সার, ওয়ান অ্যান্সার ফর অল। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? আচ্ছা, তো এই সংক্রান্ত একজন একটা মানে অ্যান্সার দিয়েছিলেন, নাম হচ্ছে স্টিফেন কভেই। উনি হচ্ছে একজন শিক্ষাবিদ ছিলেন, আমেরিকার বিজনেসম্যান ছিলেন এবং একজন লেখকও ছিলেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতেন। তো উনি এটা নিয়ে খুব দারুণ বলেছিলেন। উনি বলেছিলেন যে the biggest communication problem is we don't listen to understand, we listen to reply. আবার বলি, the biggest communication problem is we don't listen to understand, we listen to reply. তার মানে বাংলায় বললে যে ওনার দৃষ্টিতে সব থেকে বড় কমিউনিকেশন প্রবলেম ওনার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে we don't listen to understand। তার মানে কি, আমরা বোঝার উদ্দেশ্যে শুনি না, we listen to reply, we listen to reply। তার মানে আমরা
রিপ্লাই দিব সেই অপেক্ষায় থাকি, যে খালি কথাটা একটু শেষ করে নিই, এরপরে আমি আমার কথার ডালা খুলে বসবো। আবার এমনও হয় যে কথা শেষ করে পারে না, তার মধ্যে আমি আমরা রিপ্লাই রেডি হয়ে যায়, আমরা রিপ্লাইটা দিয়ে দিই। হয় না এরকম সময় এরকম? এটা শুধু ক্লায়েন্টের ক্ষেত্রে না, কিন্তু আমি আমার বাস্তব জীবনের কথাও বলছি, দৈনন্দিন কথার ক্ষেত্রেও বলছি আর কি। তাহলে উনি এটা বলছেন, এটার সাথে আপনারা কি কেউ একমত বা দ্বিমত আছেন? উনি বলছেন যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড, আমরা বোঝার উদ্দেশ্যে শুনি খুব কম মানুষ, বা শুনি না বোঝার উদ্দেশ্যে। মানে আপনি একটা জিনিস বলছেন, আপনি বললে আমি এটা রিপ্লাই দিব। ক্লায়েন্ট বলছে যে এটার বাজেট একটু কমাও, আর ক্লায়েন্ট যদি এটা বলে আমি সাথে সাথে লিখে দিব, আমার মেসেজ রেডি যে আরে কিসের কমাকমি, আমি তো আরো বাড়াই বলতে চাইছিলাম আপনার জন্য, আমি তো কমাই বলছি। মানে হয় না অনেক সময় এরকম? জি জি অ্যানসার রেডি থাকে। তো উনি বলছেন যে এটাই সবচেয়ে প্রবলেম, আমরা বোঝার চেষ্টা করি। যদি ক্লায়েন্ট আমাকে কোনো একটা বাজেট কাট করতে বলে, বাজেট একটু কমাতে বলে, তাহলে আমার আগে বোঝা উচিত কেন ক্লায়েন্ট এটা বলছেন। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? আমি আরো মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। আপনারা সবাই ফ্রিল্যান্সিং করছেন, সবাই টপ লেভেল ডেভেলপার, এখানে 100 জন আছেন ধরি 100 জনের কাছে ঠিক আপনারা ধরেন রেটটাও একই রকম, প্রায় আপনাদের সবার রেটই একই রকম, ধরি আওয়ারলি আপনারা $25। এখন একটা কাজ আসলো আপনাদের কাছে, এখন কাজটা সবার কাছে এলো, একই ধরনের কাজ। এখন আপনাদের বাজেট হচ্ছে $25, কিন্তু ক্লায়েন্ট আপনাকে অফার করছে $15। এমত অবস্থায় আপনার কি করা উচিত? এই কোশ্চেন যদি আমি করি, আপনার কি করা উচিত? তাহলে আপনাদের বলেন তো, অনেস্টলি বলেন যে আপনাদের অ্যানসারটা কি হবে? আপনি 25-এর নিচে কাজই করেন না, কখনো বেশিও চার্জ করেন, কিন্তু ক্লায়েন্ট বললো আমি $15 দিতে চাই, তাহলে এমত অবস্থায় আপনাকে কাজটা নিবেন বা নিতেন কিনা? অনেস্টলি বলেন। যদি বলেন যে হ্যাঁ আমি নিতাম কারণ আমার হাতে কাজ বাজ নাই সেজন্য নিতাম, দ্যাটস ডিফারেন্ট কেস। জেনারেলি আপনি এটা নিতেন কিনা? জি ভাই, আগে আমরা মানে কি ধরনের সুবিধা দিব, কি মানে আমরা যে এক্সট্রা নিব সেটা কি কারণে নিব সেটা বুঝিয়ে বলবো। না হলো না তো। আপনার অ্যানসার মানে অ্যানসার দিয়েছেন সেজন্য ধন্যবাদ, বাট আমাদের পয়েন্টটা এখানে না। হ্যাঁ ম্যাম, কি যেন বলছিলেন? জি আগে শুনবো উনি কি স্টাইলে বানাতে চাচ্ছে, ওনার রিকোয়ারমেন্ট কি, কেন উনি ওই বাজেটে দিতে যাচ্ছে, দেন আমি মানে ডিসাইড করব। যদি এমন রিকোয়ারমেন্ট হয় যে রিকোয়ারমেন্টে আপনি কাজ করলে 25-এর নিচে কখনোই বলতেন না, কিন্তু তারপর উনি 15 অফার করতে চাচ্ছেন, যে এবার দেখবো যে তার সাথে আমার লং টাইমের কোনো রিলেশন কিনা, সে নিউ কিনা, দেন আমি মানে ডিসিশন নিব। গুড পয়েন্ট, ভেরি গুড। কিন্তু বেস্ট একটা জিনিস কিন্তু মিস হয়ে যাচ্ছে, আমরা সেটা ফিগার আউট করতে পারছি না। সেই জিনিসটা কি বলেন তো? ভাই এটাও হতে পারে যে ধরেন আমি $15 কাজ দিলাম, নেক্সট টাইম আরো ওনার কাছ থেকে এটা করে দিলে ভালো কিছু করে আরো কাজ পাওয়া যাবে, সেক্ষেত্রে করা যাবে। গুড, মানে ফিউচার মানে অপরচুনিটি কস্ট আর কি, রাইট? গুড, হ্যাঁ আপনার মাথায় ভালো বুদ্ধি আছে, মাশাআল্লাহ। আচ্ছা, কিন্তু তারপরেও একটা জিনিস মিস হচ্ছে। এই যে বললাম না বেশিরভাগই আমাদের মিস হবে, এই জন্যই তো আমাদের এই সেশনটা। আমাদের এই প্রবলেমগুলো না থাকলে আমাদের এই সেশনের প্রয়োজন হতো না, তাই না? বলেন মিসটা কি হচ্ছে বলেন তো? স্যার প্রথমত যদি একটু কম বাজেটেও আমরা কাজটা করে দিই, সেক্ষেত্রে আমাদেরও একটা সুবিধা হচ্ছে এটাই যে আমরা অনেকে তো নতুন এই সেক্টরে, সেক্ষেত্রে ওনার কাজটা যদি করে দিয়ে তার থেকে ভালো একটা রিভিউ পাওয়া যায়। আচ্ছা, পরবর্তীতে যে একটা আমার আগে একটা ভাই বলছে, তাহলে ফিউচারের জন্য ভালো। আমি সেটা আপনাদেরকে বলেই নিয়েছি যে আপনারা সবাই টপ লেভেল ডেভেলপার এবং হচ্ছে সবাই 25-এর নিচে কাজ করেন না, ঠিক আছে? আপনারা নতুন না একেবারে, ধরেন আপনারা 25-এর নিচে কাজ করেন। আমার জায়গা থেকে আমি যেটা বলবো যে আগে ওনাকে হয়তো বোঝানোর চেষ্টা করব কেন আমার কাজটা এত কম বাজেটে করা উচিত। আচ্ছা, আপনার কেন করা উচিত না সেটা বোঝানো উচিত থাকে, তাই তো? আচ্ছা ফাইন, ঠিক আছে, আমি আর অ্যানসার নিচ্ছি না কারোর কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে পয়েন্টটা মিস করছি, যেটা প্রফেশনের সাথে কানেক্ট, এটা হচ্ছে কি বলবো এটাকে, হিউম্যান ক্যারেক্টারের সাথে কানেক্টেড। সেটা হচ্ছে ক্লায়েন্টকে খুব সুন্দর করে এই কোশ্চেনটা করা যে স্যার তুমি আসলে এই $15, আমি তো 25 করে চার্জ করি, তুমি যে $15 দিতে চাচ্ছ, তুমি কি বলবা এটা ঠিক কেন দিতে চাইছো? তুমি তোমার কি কোনো প্রবলেম আছে, বা
তুমি কি কোনো ইস্যু ফিল করছো, হতে পারে এটা ফাইন্যান্সিয়াল ইস্যু, থাকলে তুমি আমার সাথে এটা শেয়ার করতে পারো। তখন কি হবে জানেন? তখন যেটা হবে, ক্লায়েন্ট মনে করবে কি যে বাপরে বাপ, আমি সে 25 চার্জ করে, আমি 15 চার্জ বললাম, সে তো আমাকে রিজেক্ট করতে পারতো, কিন্তু রিজেক্ট না করে আমি কেন 15 দিতে চাচ্ছি সেটা সে শোনার চেষ্টা করছে। দ্যাটস অ্যান অ্যামেজিং থিং। চিন্তা করেন, আপনি একটা কাজ করাতে চাচ্ছেন কম টাকায়, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কেউ যদি বললো না পারবো না, আর একজন বললো তুমি কেন কমে করতে চাচ্ছ, বলো তো তোমার সমস্যাটা কি বা কোথায় প্রবলেমটা হচ্ছে, আমার সাথে একটু শেয়ার করো। কাকে আপনার বেশি আপন মনে হবে, কাছের মনে হবে বলেন? স্যার যে প্রশ্নটা করবে যে মানে কেন কমে, মানে রাইট, কাজ ধরেন আপনি করবেন না, আপনি ধরেন কাজ করবেন না, শেষ পর্যন্ত ধরেন প্রজেক্টটা বা ডিলটা ক্লোজ হলো না, কিন্তু ক্লায়েন্টকে যখন আপনি এই কোশ্চেনটা করবেন, তখন ক্লায়েন্ট বুঝবে যে আপনি ক্লায়েন্টের কথা বুঝতে চাইছেন। You really need to understand what a client or what the person wants. আমার কথা মনে ভালো লাগছে না কারোর কাছে, আমি মানে বোঝাতে পারছি না কথাটা। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। মেইন পয়েন্টটা কিন্তু আমরা সব সময় আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে মেইন পয়েন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একপাশে সরায় রাখি, সরায় রেখে আমরা কথা বলি। আমরা ভুলে যাই আমি মানুষ, সেও মানুষ, আমরা এটা ভুলে যাই। শোনেন, মানবীয় সম্পর্ক তৈরি করার মধ্যেও কিন্তু বিজনেস করা সম্ভব। ওই ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে কাজ নাও করায়, আপনার সম্পর্কে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে গেল না? বাংলাদেশ বা ইন্ডিয়ার একজনের সাথে আমি অফার করেছিলাম 15তে, সে কাজটা করেনি, কিন্তু সে আমার প্রবলেমটা শুনতে চেয়েছিল। He wanted to understand what my problem is. Maybe this person is not on my project, maybe সে আমার কাজটা করছে না, but I felt safe talking to him or her. তার সাথে যখন কথা বলেছিলাম আমার ভালো লেগেছিল। এই যে ফিলটা আপনি দিলেন, এটা কি টাকা দিয়ে কেনা সম্ভব ছিল? না। এবার বলেন, ওই ক্লায়েন্ট যদি ফিউচারে কোনো প্রজেক্ট নিয়ে আসতে চায়, আপনার কথা কি ভাববে না? অবশ্যই অবশ্যই স্যার। This is what Mr. Steven wanted to say, that we are the biggest problem of communication is we don't listen to understand, we listen to reply. আমি কি বোঝাতে পেরেছি কথাটা? জি স্যার। এবার আমার কথা যদি উত্তরমুখী হয়, একেবারে দক্ষিণমুখী কোনো মতবাদ বা আপনার যদি অপোজ থাকে, আপনি দিতে পারেন যে না আমি এটা মানতে পারলাম না। একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো যদি কাউন্টার কমেন্ট থাকে, রেসপন্স থাকে, করতে পারেন। কেউ কে আছেন আমার সাথে একমত? তবে আমি তা বলি না, আমার কাছে তার এই বক্তব্যটা ভালো লেগেছে, আমার রিয়েল লাইফের সাথে মিলিয়ে দেখেছি। দ্যাট ইজ ওয়াই আই জাস্ট শেয়ার দিস থিং উইথ ইউ। আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। I mean, it doesn't have to be, I mean, you don't have to, কি বলবো এটাকে, agree with me all the time, ঠিক আছে? এখন এই ফিলোসফিটা কেমন, এই ফিলোসফি সম্পর্কে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন যে should we really think about this way? আসলে কি আমাদের এই বিষয়গুলো এভাবে ভাবা উচিত নাকি উচিত না? কুইক একটা রেসপন্স আশা করছি। হ্যাঁ স্যার, এটা অবশ্যই ভাবা উচিত স্যার। এটা অসম্ভব সুন্দর একটা ভাব, মানে যে কারো ভাবে, মানে এইভাবে যে কাউকে বললে সে অবশ্যই তার প্রতি ইন্টারেস্টেড থাকবে স্যার। এখানে এইভাবে কাজ করে, আমি একজনের নাম না বলে পারছি না, সামনে বলতে হয় না, আপনাদের যে টিচার ট্রেনার রাসেল ভাই, উনি কিন্তু ওনার ফিলোসফিটা এরকম। ওনার ক্লায়েন্ট কমিউনিকেশনের সাথে কিছু কিছু সময় আমার হচ্ছে রিলেটেড হওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি তার যে মেসেজ, তার যে বক্তব্য, এটা কিন্তু ক্লায়েন্ট একটা মানে সেফ ফিল করে, এবং পরবর্তীতে আমি যতদূর জানি ওনার সাথে কিন্তু ক্লায়েন্টদের খুব ভালো সম্পর্ক, এবং ওনার কিন্তু সবসময় কম বেশি আলহামদুলিল্লাহ কাজ থাকে, প্রচন্ড রকমের ব্যস্ত থাকে উনি কাজ নিয়ে। রাসেল ভাই শুনছেন কিনা জানি না, আপনি কি এই ফিলোসফিতে চলেন কিনা? আর যদি চলেন তাহলে হচ্ছে আপনার এটাকে আদৌ আপনার জন্য পজিটিভ কিছু বয়ে আনে কিনা? রাসেল ভাই যদি আমাদের একটু অ্যানসার দিতেন। হ্যাঁ, থ্যাংক ইউ রাকিব ভাই আমাকে কোশ্চেন করার জন্য। বিষয়টা হলো, আমি আমার লাইফে যেটা দেখেছি যে আমরা যারা হচ্ছে এই ফ্রিল্যান্সিং বা এই সেক্টরে কাজ করি, অধিকাংশের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি কমিউনিকেশনের পিছনে সময় ওয়েস্ট করি তাহলে আমার লস। আমি এই সময়টা যদি একটা প্রজেক্ট নিয়ে কাজ করি তাহলে আমি ওই সময়ে আরও বেশি লাভবান হব। দেখা যাচ্ছে $10 তার আওয়ারলি রেট অথবা $20 তার আওয়ারলি রেট, সে যদি ভাবে যে আমি 2 ঘন্টা যদি কমিউনিকেশনের পিছনেই দিয়ে দেই তাহলে আমার এই 2 ঘন্টার জন্য $40 লস হয়ে গেল।
কিন্তু আমি আমার কাজের ক্ষেত্রে যেটা সবসময় করি সেটা হচ্ছে আমি আমার কমিউনিকেশন এবং কাজ দুইটাকেই এই প্রজেক্টের সময় হিসেবে আমি ধরি আর কি। তার মানে আমি আমার কাজের পিছনেও যেমন সময় দেই, ক্লায়েন্টকেও ঠিক একইভাবে সময় দেই। আমি একটা প্রজেক্ট ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হলেও সুন্দর করে একদম ওই প্রজেক্টটা কী কারণে তাকে কোন ফাইলটা দিলাম, কোন ডেটে দিলাম, প্রজেক্টের ডিটেইলস তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া বা তাকে বোঝার জন্য আমি সেম পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি। এর ফলে যেটা হয় যে একটা ক্লায়েন্টের সাথে যদি একবার কাজ করা শুরু করি তো আলহামদুলিল্লাহ ওই ক্লায়েন্টের যদি ফিউচারে কাজ থাকে তো সবার আগে আমাকেই নক দেয়, মানে আমি আমার লাইফে যেটা দেখেছি আর কি। জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সো ইট ক্যান বি অ্যান এক্সাম্পল। আপনারাও যদি এভাবে চিন্তা করতে পারেন তো দেখবেন কি যে আপনারা একটা স্ট্রং একটা কানেকশন তৈরি হচ্ছে তার সাথে, এবং এটার যেটা ফিউচারে আপনি যদি এটা মানে প্রফেশনাল বা বিজনেস পার্সপেক্টিভ থেকেও দেখেন, এটার একটা ফিউচার আপনারা যেটা চিন্তা করলেন আর কি, যে আমি কমে করব নট বিকজ ওই ক্লায়েন্টের একটা সমস্যা আছে, বাট বিকজ আমি ফিউচারে আরো কাজ চাই। হ্যাঁ, তো আপনার ওই ফিউচারের কাজটাই হবে, ফিউচারে আপনি আরো কাজ পাবেন ইনশাল্লাহ, বাট আপনাদের সম্পর্কটা থাকবে অ্যামেজিং। ওই ক্লায়েন্টের হাতে ডিরেক্ট ওনার কাছে কাজ না থাকলেও উনি কিন্তু অন্য কাউকে রেফার করতে পারে না, উনি অন্য কাউকে বলতে পারে আপনাদের কথা যে আমি অমুকের কাছ থেকে কাজ করিয়েছি, কাজ ভালো করে এবং খুব ভালো কমিউনিকেশনে ভালো, ওয়েল ম্যানার্ড। সবসময় মনে রাখবেন আচরণ হচ্ছে আপনার যে আচরণ বা আমাদের যে আচরণ, এটা হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। আমি বোঝাতে পেরেছি? এটা সার্বজনীন, আপনি যে ভাষাতেই কথা বলেন না কেন, হাসবেন, হাসি হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, তাই না? বিশ্বের সব প্রান্তে সব ভাষাভাষীর মানুষই আনন্দে হাসে বা সুখে হাসে, অনেকে অবশ্য কষ্টেও হাসে, সেটার কথা আলাদা। কান্না, তারপরে আবেগ, কষ্ট পাওয়া, হ্যাঁ, বা ভালো আচরণ করা, এই সবগুলো কিন্তু একটা কমন একটা কি বলবো এটাকে সেটআপ, এটা বিশ্বের সব প্রান্তেই একই রকম। আচ্ছা, তো আমি মনে হয় প্রথম কথাটা বোঝাতে পেরেছি, তাই আর কোনো কোশ্চেন আশা করছি নেই এই রিলেটেড, বা থাকলে আমরা পরে কোনো সময় করবো। আচ্ছা, এটার একটা ভালো উদাহরণ আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে উদাহরণ অনেকেই আছে, আপনাদের ভিডিও দেখার সময় হয় কিনা জানি না, বা কতটুকু সময় ব্যয় করেন তা জানি না, আপনারা একটা ডকুমেন্টারি দেখতে পারেন। এটা কি নিয়ে আমি বলি অল্প কথায়, সেটা হচ্ছে যে আচ্ছা, আপনার ক্লায়েন্ট কি আপনার শত্রু তাই বলেন? ক্লায়েন্ট কি আপনার শত্রু? না। আচ্ছা, অবশ্যই না। আচ্ছা, অবশ্যই না। ক্লায়েন্ট হয় হতে পারে আপনার বন্ধু, অথবা কিছুই না, বন্ধুও না শত্রুও না, তাই না? এখন শুধুমাত্র একটা গুণ দিয়ে একজন শত্রুকে বন্ধু বানানো সম্ভব, একটা গুণ দিয়ে, সেটা জেনুইন, সেই গুণটা হতে হবে জেনুইন। সেই গুণটা যে কি সেটা খুব ভালোভাবে বোঝা যায় একটা ডকুমেন্টারি দেখলে, আরো হয়তো এই রিলেটেড ডকুমেন্টারি থাকতে পারে। ডকুমেন্টারিটার নাম হচ্ছে হোয়াইট রাইট মিটিং মাই এনিমি। এটা হচ্ছে দিয়া খান, উনি হচ্ছে এই ডকুমেন্টারি, আমি লিখে দিব, কেউ লেখার দরকার নেই, দরকার হয় আমি মেসেঞ্জারে লিখে দিব, প্রয়োজনে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব, এখন কেউ সার্চ দিয়েন না, কথা মনোযোগ দিয়ে শুনলেই হবে। উনি দিয়া খান হচ্ছে যে উনি হচ্ছে ইরানিয়ান ছিলেন, পরবর্তীতে উনি ইউরোপে চলে যান। তো মূল কথা হচ্ছে যে আমেরিকাতে, আপনারা জানেন কিনা, আমেরিকাতে কিন্তু বেশ কিছু সংগঠন আছে যারা মনে করে যে সাদা চামড়ার যে লোক যারা, মানে যাদের গায়ের রং সাদা, হোয়াইট যারা, তারা হচ্ছে সুপ্রিম। আমি বোঝাতে পেরেছি? সুপ্রিম বলতে তারা হচ্ছে কি বলবো এটাকে, খুব উচ্চ পর্যায়ের কিছু, সহজ ভাষায় বললে, এবং তারাই সবকিছু শাসন করবে, করা উচিত, তাদের হাতেই ক্ষমতাটা থাকা উচিত। কোন জায়গায় কালো বা কৃষ্ণাঙ্গ বা হচ্ছে বাদামি আমাদের গায়ের রং, এই এদেরকে তারা নিচু হিসাবে দেখে। ইংরেজিতে যে কথা আছে না, রেসিস্ট, আমরা বলি না রেসিস্ট, বর্ণবাদী, রেসিজম বা রেসিস্ট, এই প্রচন্ড রকমের এই মনোভাব তাদের আছে। তো দিয়া খান যেটা করলেন, খুব মজার ব্যাপার দেখেন, দিয়া খান যেটা করলেন, দিয়া খান ও বাদামি বা হচ্ছে কালো চামড়াদেরকে যারা প্রচন্ড রকমের অপছন্দ করে, পারলে মেরে ফেলে, এবং হচ্ছে এবং সেই কালোদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, মিছিল করে। চিন্তা করেন আমাদের রাস্তায় যদি যাদের গায়ের রং কালো তাদের নিয়ে মিছিল হতো, এটা আমরাও মেনে নিতে পারি না বা পারবো না, আমরা দেখিনি কখনো এই বিষয়টা, তাই না?
সেখানে আমেরিকাতে এই জিনিসগুলো হয় প্রতিনিয়ত কম বেশি। তো দিয়া খান কি করলেন, উনি ইরানিয়ান হওয়ার কারণে উনি যদিও মানে ফর্সা, তারপরেও উনি কালো বা হচ্ছে বাদামি যাদের গায়ের রং, তাদের প্রতি সাদাদের ঘৃণা কেন, এটা শোনার জন্য দিয়া খানকে যারা প্রচন্ড রকম অপছন্দ করতেন এবং আজেবাজে মেইল পাঠিয়েছিল, ঠিক তাদের সাথেই দিয়া খান মিটিং এ বসলেন। বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম? আপনাকে যারা প্রচন্ড রকম অপছন্দ করে, আপনার সম্পর্কে আজেবাজে কথা ছড়ায় এবং আপনাকে হুমকি দামকি দিয়ে আপনাকে মেরে ফেলবে ইত্যাদি ইত্যাদি, তার সাথেই আপনি কি করলেন, আপনি মিটিং এর আয়োজন করলেন এবং সেখানে ক্যামেরাও থাকবে। এবং দিয়া খান যেটা করলেন খুব সুন্দর, আপনারা অবশ্যই দেখবেন। দিয়া খান যেটা করলেন সেটা হচ্ছে যে দ্য বেস্ট, মানে কি বলবো এটাকে, টিচিং যেটা হচ্ছে কি, দিয়া খান তাদেরকে বলার সুযোগ দিলেন যে ভাই তুমি বলো আমার কি সমস্যা, আমাকে তোমার এত পছন্দ কেন, বা আমাকে বা আমাদের এই যে কৃষ্ণাঙ্গ বা যারা আছে তাদেরকে তুমি এত অপছন্দ করো কেন, কারণটা কি বলো, আমি শুনি। এবং ধারণা করতে পারছেন যে শেষে যে কি হয়? কেউ কি গেস করতে পারবেন শেষে যে কি হয়? সবাই তার প্রতি প্লেসড হয়ে যায়, তারপর বন্ধু বানাই ফেলে, ঘৃণাটা হয়তো রিডিউস হয়ে যায়, এরকম কিছু, মানে তাদের যে মিসকমিউনিকেশনটা আছে যে হোয়াইট রাইভাল করবে বা হোয়াইট নিয়ে একটা যে কনসেপ্টটা আছে এটা হয়তো কিছুটা কমে যায়। রাইট, শুধু তাই না, থ্যাংক ইউ, শুধু তাই না, আরো যেটা হয় ওই যে ওই সমস্ত অর্গানাইজেশনে যারা অ্যাক্টিভলি জড়িত ছিলেন তাদের টপ লিডারের সাথে দিয়া খান কথা বলেন এবং সেই লিডার্সদের মধ্যে বেশ কয়েকজন তারা এটা কুইট করে পরবর্তীতে, যে না আমরা এই সংগঠনের সাথে এইভাবে অ্যাক্টিভলি জড়িত থাকবো না। নট অনলি দ্যাট, এরকমও একজন বলে যে আমি যখন নিজের কাজের কথা চিন্তা করি তখন নিজেকে আমার খুব মানে অপরাধ বোধ হয়, মনে করি যে কেন আমি এই সংগঠনের সাথে যুক্ত হলাম বা কেন আমি মানুষের মধ্যে ঘৃণা ছড়ালাম, এটা আমার ঠিক হয়। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা হলে কি করতাম? আমাদেরকে কেউ অপছন্দ করছে, আমরা হয় তার নামে মানহানির মামলা দিতাম, বা তিনি আমার নামে যে ঘৃণা ছড়াচ্ছে আমিও তার বিরুদ্ধে ছড়াতে চেষ্টা করতাম, তাই না? আমরা তো আবার দাঁত ভাঙা জবাব দিতে খুব পছন্দ করি, তাই না? দাঁত ভাঙা জবাব টোটালি অ্যাভয়েড করে যায়, রাইট, কেউ হয়তো অ্যাভয়েড করে যায়, কিন্তু গুড থিং ডাজন্ট ওয়ার্ক ইন দিস ওয়ে, রাইট? এই জন্য দিয়া খান যেটা করেছেন, অসম্ভব রকম একজন মেয়ে হয়ে সাহসের একটা কাজ করেছেন। সে তাদের সাথে কথা বলেছেন, এটা রেকর্ড করেছেন সরাসরি এবং সেটা ডকুমেন্টারি আকারে তারা প্রকাশ করেছেন। আপনারা এটা দেখতে পারেন, এটা 40-50 মিনিটের একটা ডকুমেন্টারি, কিন্তু এখান থেকে সত্যিকার অর্থে ওই যে আমি একটু আগে যেটা বললাম যে উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা লিসেন করি না। যদি আমি বললাম আপনারা দেখলেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই শেখার থাকবে না। যদি আন্ডারস্ট্যান্ডিং এর উদ্দেশ্যে যদি আপনি প্রয়োজনে পজ নিয়ে তার ডায়লগ গুলো বুঝে প্রয়োজনে সাবটাইটেল দেখে বোঝার চেষ্টা করেন, দেখবেন যে লাইফ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি অনেক বদলে যেতে পারে। মানুষের কথা যে শুনতে হয়, শোনার মধ্যেই যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় নিহিত আছে, আমাদের এই টিচিংটা খুব 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 ভালোভাবে আমরা নিতে পারি এই বিষয়ের মাধ্যমে, এই ডকুমেন্টারির মাধ্যমে। দিয়া খান, এটা হচ্ছে ওনার নাম, আর এটা টাইটেল হচ্ছে মিটিং মাই এনিমি বা এনিমি, এরকম হোয়াইট রাইট। ওকে, আচ্ছা, আমি অনেক কথা বলছি, সরি, আমি আপনাদের কাছে বেশি সুযোগ দিচ্ছি না, এই আর কি। আমার কথা আমি বোঝাতে পারছি? কথা কি অনেক দ্রুত হয়ে যাচ্ছে? সবাই বুঝতে পারছেন তো? ভাইয়া বোঝা যাচ্ছে। রাকিব ভাইয়া, ওই মাইক্রোফোনটা কি একটু দূরে বা একটু বোধহয় আচ্ছা হয়ে গিয়েছে, শোনা যাচ্ছে, মানে আরেকটু যদি ক্লিয়ার হতো আরো ভালো হতো। ও মানে আরো কাছে নিব মাইক্রোফোন না দূরে? হ্যাঁ, মাইক্রোফোন কাছে যদি একটু নিতে পারতেন, ও আচ্ছা, সম্ভব হয়। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফাইন। ওকে, আচ্ছা, নাও মাই সেকেন্ড বা থার্ড মেবি রাইট কোয়েশ্চেন ইজ, বলতে হবে যে আমরা যখন কথা বলি তখন আমাদের কথাটা হচ্ছে ইংরেজির কথাই ধরি, ইংরেজদের মতো শোনা, মানে কথা বলতে বলে ইংরেজির কথা বুঝিয়েছি। আমরা যখন ইংরেজি বলি তখন আমাদের ইংরেজিটা তাদের মতো শোনায় না কেন?
খুব সহজ প্রশ্ন কিন্তু। আচ্ছা, অ্যাকসেন্টের জন্য। আচ্ছা, অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশন গুড। আর কিছু? I am also agree with her. আচ্ছা, I am also agree, এটা বলেছেন? Yeah. I am also বলেছেন? I am also? I am also. এটা একটা কমন মিস্টেক, তাই না? সবাই জানি হয়তো বা I এর পরে am, m এর পরে agree হয় না, মানে I am agree কথাটা ভুল। হ্যাঁ, I agree, ঠিক আছে স্যার? আচ্ছা, আর কে কিছু বলবেন? প্রশ্নটা হচ্ছে আমরা যখন ইংরেজি বলি তখন কেন হচ্ছে তাদের মতো করে শোনায় না, শোনা যায় না? হয়তো অ্যাকসেন্টের কারণে। স্যার ফোনেমসটা ঠিকভাবে হয় না। গুড, ফোনেম কিছু রাইট। আর কিছু? তার উচ্চারণের ক্ষেত্রে আমাদেরটা ওনাদের সঙ্গে মিলবে না, কারণ বিশেষ করে যেমন আমরা টিকেট ট ধরি, ওনারা কিন্তু টিকেট ঠ ধরে একটু উচ্চারণ করে, মানে তো আমাদের বাংলাতেও আছে। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, আমি আসলে আমার মনে হয় যে ওনাদের মাদার ল্যাঙ্গুয়েজটা হলো ইংলিশ, এবং চাইল্ড থেকে ওনারা আর যা কিছুই করেন মেথডটা ইংলিশ ইউজ করেন। আমরা তো বাংলা ইউজ করি। স্বাভাবিকভাবে আমরা ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখার চেষ্টা করি, আর ওনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। স্বাভাবিকভাবে ওনাদের মতো আমাদেরটা শোনার কথা নয়। এটা থ্যাংক ইউ সো মাচ। সবার অ্যান্সার কারেক্ট, ঠিক আছে। ওই যে বললাম, সবাই সবার জায়গা থেকে যে যেটা বুঝেছেন সেভাবে অ্যান্সার দিয়েছেন। তবে আমার মনে হয় যে মানে বিগেস্ট কি বলবো এটাকে, ডিফারেন্স যেটা বা বিগেস্ট থিং যেটা সবচেয়ে বড় ডিফারেন্স তৈরি করে, এটা হচ্ছে শব্দের পার্থক্য। মানে ইংরেজিতে কিছু শব্দ আছে যে শব্দগুলো বাংলাতে নেই, আবার বাংলাতে কিছু শব্দ আছে যেগুলো ইংরেজিতে নেই। উদাহরণ দিচ্ছি, যেমন আর একটা ভাষা দিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা পেপসি চিনি না? পেপসি, PEPSI, পেপসি। আচ্ছা, সবাই বলতে পারি পেপসি। তো যেটা হয়, যারা আরব মানে আরবি ভাষায় কথা বলে মূলত তাদের বেশিরভাগ মানুষেরই তারা কিন্তু পেপসি বলতে পারে না, তারা বলে বেপসি। কি বলে? বেপসি। কেন বলে বলেন তো? কারণ আরবিতে প নেই। আরবি ভাষায় প এই সাউন্ডটা নাই। তো তখন কি হয়, প এর কাছাকাছি কোন সাউন্ডটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দেয়। তাহলে আরবিতে যেহেতু প নেই, ব তো আছে। দেখেন, প আর ব একই জায়গা থেকে উচ্চারণ হয় না? মুখে বলেন একবার, প ব একই জায়গা থেকে উচ্চারণ হয়। তখন কি হয়, ওই উচ্চারণের ওই পার্থক্যটা চলে আসে। ওই পটা না থাকার কারণে ব তো আছে, ব দিয়ে কাজ চালায়। একইভাবে এবার বাংলার দিকে তাকায়, যদি বাংলাতে প আছে, ফ আছে, ট আছে, ঠ আছে, তাই না? কিন্তু তারপর বাংলা ভাষাটা অনেক ডাইভার্স হওয়া সত্ত্বেও কিছু কিছু সাউন্ড কিন্তু আমাদের এখানেও মিসিং। যেমন জ, এরকম একটা সাউন্ড আছে, বাজিং একটা সাউন্ড আছে ইংরেজিতে, যেটা বাংলায় নেই। চিড়িয়াখানা ইংরেজি কি? আমরা কি বলি? জু। জু। আর কেউ? চিড়িয়াখানা আমরা জু বলি। কেন জু বলি জানেন? কারণ হচ্ছে এই যে জ সাউন্ডটা, এটা বাংলায় না থাকার কারণে এর কাছাকাছি যে সাউন্ড আছে বাংলা, সেটা হচ্ছে জ, এই জন্য আমরা জু বলি। বাট ইংরেজিতে এর উচ্চারণটা হবে হচ্ছে জু। কি হবে? জু। আমি বোঝাতে পারছি না মনে হয় কথাটা। ইংরেজরা যখন জু বলে, আমেরিকান বা ব্রিটিশরা, তারা বলে জু, আর আমরা বলি জু। কেন জু বলি? কারণ হচ্ছে যে তাদের যে সাউন্ড আর আমাদের সাউন্ডের, তাদের যে বর্ণমালা আমাদের বর্ণমালার মধ্যে সাউন্ডের কিছু পার্থক্য আছে। অর্থাৎ কিছু কিছু সাউন্ড ইংরেজিতে আছে যেগুলো তো বাংলায় কিছু কিছু সাউন্ড আছে বা থাকতে পারে যেগুলো ইংরেজিতে নাই। তো এই সাউন্ড পার্থক্য হওয়ার কারণে আরো একটা আছে, যেমন মনে করেন জ, ইংরেজিতে আছে জ, জ, একটা সফট, একটা মোলায়েম, একটা রসালো একটা সাউন্ড জ, বাট সেটা কিন্তু বাংলায় নেই। একটা উদাহরণ দিচ্ছি, VISION, আমরা কি বলি এই সাউন্ডটা? ভিশন, রাইট, ভিশন।
বাট এটার উচ্চারণ হওয়া উচিত ভিশন। ভিশন কি হওয়া উচিত? ভিশন। ভিশন, রাইট। এবার আপনি বলেন তো ওই যে জ সাউন্ডটা ওটা কি বাংলায় কোনো বর্ণমালায় জ আছে? একটু খুঁজে দেখেন তো। নাই। এরকম পার্থক্য হওয়ার কারণেই মূলত পার্থক্যটা তৈরি হয়ে যায়। যদি তাদের সব সাউন্ড আমাদের সব সাউন্ডে আমাদের বাংলাতে থাকতো তাহলে হচ্ছে যে এই সাউন্ডের পার্থক্যটা এতটা হতো না। এখন হঠাৎ করে সাউন্ডের কথায় আসলাম কেন? আসলাম হচ্ছে যে আমার পরবর্তী কোয়েশ্চেন, যে আপনারা অনেস্টলি বলেন যে কোন মাধ্যমে আপনারা কমিউনিকেশন করতে আপনাদের সহজ হয়, লিখিত নাকি হচ্ছে যে মৌখিক, ওরাল বলেন, বা করতে চান, তুলনামূলকভাবে প্রেফার করেন, কে কোন মাধ্যমে কমিউনিকেশন করতে? মৌখিক। ভেরি গুড। আচ্ছা, লিখিত। লিখিত স্যার, লিখিত। রাইট, লিখিতই বেশি আসবে আমার মনে হয়। যারা লিখিত বলছেন বলতে পারবেন মানে কেন আপনারা মানে রিটেন ফর্মকে চুজ করেন, প্রেফার করেন? স্যার অনেক ওইটা সময় পাওয়া যায়। একজন সামনাসামনি টকিং এর ক্ষেত্রে অনেক জড়তা কাজ করে স্যার। আর লেখার বিষয়টা যেটা হয় যে একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে একটু রিসার্চ করে মানে কথাটা লিখে বলা যায়, কিন্তু সামনাসামনি সরাসরি কথা বলতে গেলে একটু জড়তার ক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কেউ লিখিতটা কেন করেন এরকম? আমার মনে হয় একই রকম রিজন আসবে। আচ্ছা, স্পিকিংটা কেন প্রেফার করেন, মানে ওরালটা কেন প্রেফার করেন? ম্যাম মনে হয় কি বলছিলেন একটা। আমার মনে হয় যে আমি যে কথাটা লিখে বলতে চাচ্ছি ওটা লেখার মাধ্যমে হয়তো কোনো ওয়ার্ড মিসিং হতে পারে, আমি সাজাই গুছাই লেখাটার থেকে আমার কাছে মনে হয় যে মুখে বললে আমি আরো বেশি সুন্দর করে তাকে বুঝাতে পারবো, সে আমার কথার টোন শুনে বুঝতে পারবো আমি কোন টোনে বলতেছি। একই লেখা এক একজন এক এক ভাবে নিয়ে নেয়, আমি কিভাবে লিখতেছি সেটা তো অপর পাশে সে তো বুঝতে পারতেছে না, সেটা তো অন্য মিনিং এও সে নিতে পারে। সো আমি যখন এটাকে যে মানে ইচ্ছে বলবো, টোনে বলবো, সে সেই টোনটা ধরবে, সেইটাই সে বুঝতে পারবে। ভেরি গুড, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। কিন্তু ম্যাম আপনি আরো একমত হবেন আমার সাথে যে বেশিরভাগ মানুষই হচ্ছে স্পিকিংটা বা ওরাল কমিউনিকেশনটা প্রেফার করে না ওই যে কিছু প্রবলেমের কারণে, তাই না? তারা মনে করে যে আমি মনে কথা বলতে পারি না, বা যদি জড়ায় যায় পেঁচায় যায়, বা আরেকজন স্যার বললেন যে আমি লেখার সময় সময়টা বেশি পাই বা বলার সময় সেটা থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কারণে আমার মনে হয় লিখে কমিউনিকেশন করার মানুষের সংখ্যা মনে হয় বেশি, তাই না? আচ্ছা, তো এখানে কোনোটাকে খাটো করে আমি দেখছি না, দুইটাই প্রয়োজন আছে। আমি একেবারে সংক্ষেপেও যদি বলি, যদি আপনি লিখে কোনো কিছু প্রকাশ করেন তার বড় সুবিধা কয়েকটা আছে। তার মধ্যে একটা আছে যে এখানে লো চান্স অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ভুল বোঝার পসিবিলিটি আবার কম থাকে হচ্ছে লিখে প্রকাশ যদি আপনি করেন। আপনি যদি লিখেন, কারণ ওই যে বললেন যে আপনি বুঝে শুনে লিখছেন, ম্যাম যেটা বললেন সেটার কথার সাথে আমার কথা হয়তো বিপরীত মনে হতে পারে, বাট তার কথার সাথেও আমি একমত। কিছু কিছু সময় আছে যেখানে মুখে বলার কোনো বিকল্প নাই, সত্য বলতে। এই ওই আলোচনার দিকেই আমি যাবো ইনশাল্লাহ, তারপরে আলোচনাটা র্যাপ আপ করবো। আচ্ছা, আর স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা পসিবিলিটি থাকে। যখন আপনি লিখে কমিউনিকেশন করছেন তখন এটার স্পিড থাকে স্লো, আর যখন স্পিকিং করছেন তখন স্পিড থাকে ফাস্ট। তারপরে হচ্ছে আপনার কি বলবো এটাকে, লিটারেসি বা লিটারারি আপনার একটা স্কিল থাকতে হয় বেশি তুলনামূলকভাবে যখন আপনি লিখে কমিউনিকেশন করছেন। বাট মৌখিক কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গ্রামার ট্রামার বাদ দিয়েও অনেক ছোটখাটো কি বলবো টার্ম বা ফ্রেজ দিয়েও আমরা কাজ চালাতে পারি, ঠিক না? তবে আমাদের প্রবলেম অন্য জায়গায়ও থেকে যায়। যেমন কিছু কিছু সময় আছে যে সময় আমরা মুখে বলাটা বেটার, বাট সেটা না বলে আমরা হচ্ছে লিখে প্রকাশ করতে যাই। দেখেন, লিখিত কমিউনিকেশনের মধ্যে আপনারা যখন লিখিত বা রিটেন কমিউনিকেশনে যাবেন তখন খেয়াল রাখবেন যে এটা আমি কেন দিচ্ছি বা কাকে দিচ্ছি বা কি জন্য দিচ্ছি। যদি আপনার মানে কি বলবো এটাকে সিনটা ডিমান্ড করে, অর্থাৎ আপনার প্রজেক্ট যদি ডিমান্ড করে, সেক্ষেত্রে আপনার লিখিত কমিউনিকেশনের দিকে যাওয়া ভালো বা উত্তম। কারণ আপনি জেনে থাকবেন যে মানুষ যখন লিখে কমিউনিকেশন করে তখন কিন্তু সেখানে মিথ্যা কম থাকে। আমি কি বোঝাতে পারছি কথাটা? যেসব কথাগুলো আপনি রেকর্ড রাখলেও আপনার কোনো সমস্যা নেই, সেসব কথাগুলো বলার ক্ষেত্রে বা সেসব বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে আপনি লিখিত কমিউনিকেশন করতে পারেন। তারপর হচ্ছে ফর্মাল কোনো বিষয়ে বা ফর্মালি কোনো জায়গায় অ্যাপ্রোচ যদি করতে হয়, আমি যেহেতু ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে বলছি শুধুমাত্র আলোচনাটা এর মধ্যেই থাকছে আর কি।
ফর্মালি আপনি যদি কোনো কিছু অ্যাপ্রোচ করতে চান সেক্ষেত্রেও আপনি লিখিত করতে পারেন। আরো বেশ কিছু জায়গাতে আপনি লিখিতভাবে রিটেন কমিউনিকেশন করতে পারেন। তবে এর বাদ বাকি যেসব জায়গা আছে সেসব জায়গায় কিন্তু আপনার ওরাল কমিউনিকেশন বা ভার্বাল কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশনটাই আপনার উচিত। কেন উচিত? ম্যাম যেটা বললেন তার সাথে আমি 100% একমত। কিছু কিছু সময় আছে যেখানে আপনার টোনটা কিন্তু লেখায় ওভাবে আমরা প্রকাশ করতে পারি না বা লেখায় আসে না। একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, জন আমাকে গতকাল ফোন দিয়েছিল। আমি স্ক্রিনটা শেয়ার করি তাহলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমার কথা কি আমি বোঝাতে পারছি আপনাদেরকে? জি স্যার। আমি একটা বাক্য লেখা আছে দেখেন এখানে, যে জন ফাউন্ড মি ইয়েস্টারডে। জন আমাকে গতকাল ফোন দিয়েছিল। আর দেখতে পাচ্ছেন সবাই? জি 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 স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন। জন আমাকে গতকাল ফোন দিয়েছিল। আচ্ছা, এটা যদি আপনি সিম্পলি এই তথ্যটাই দিতে চান তাহলে আপনি এটাই বলবেন, এটাই লিখবেন, তাই না? আমার কথা আমি বোঝাতে পারছি না, মানে আই এম সরি। না, আপনি বুঝাইতে পারতেছেন, কিন্তু আমাদের অনেকের মধ্যে মানে অ্যানসার দিতে যে একটু জড়তা মনে হচ্ছে। আপনারা একটু মানে রেসপন্স না করলে মনে হবে যে তো আমি এক এক কথা বলছি। জি স্যার, আর একটু সোজাভাবে বলেন। জি, আমি সোজাভাবে বলছি। জন আমাকে গতকাল ফোন দিয়েছিল, এই কথার সহজ ইংরেজি হচ্ছে জন ফাউন্ড মি ইয়েস্টারডে, তাই না? জি, এটা তো বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফাইন। আচ্ছা, এবার যদি আপনি এটা বলতে চান যে মানে জনই আমাকে ফোন দিয়েছিল, অন্য কেউ না, সেটার ইংরেজি কি হতে পারে বলেন তো? জন আমাকে ফোন দিয়েছিল, অন্য কেউ না, এটার ইংরেজি কি হতে পারে? ভুল ভালো সমস্যা নেই, বলেন যার যেটা মনে হয়। Only John phoned me yesterday. জন, তারপর হচ্ছে ফোন মি ইয়েস্টারডে, তাই তো? আচ্ছা ফাইন। এখন এখানে একটু খেয়াল করেন, যদি আপনি লিখে প্রকাশ করতে হয় জন আমাকে গতকাল ফোন দিয়েছিল, আপনি এটা লিখবেন। কিন্তু যদি আপনি লিখিত হোক বা হচ্ছে মৌখিকভাবে হোক, যদি আপনার এটা এই কথাটা মিন করতে হয় তাহলে আপনি এটাই বলতে পারেন বা লিখতে পারেন। কিন্তু যদি এটা বোঝাতে হয় যে জনই আমাকে ফোন দিয়েছিল, অন্য কেউ না, তাহলে এর আগে আপনি একটা কি দিচ্ছেন বলেন তো? অনলি। অনলি। এখন স্পিকিং এর মজাটা দেখেন, ক্যারিশমাটা দেখেন। আপনি স্পিকিং এ সেম সেন্টেন্স রেখেও আপনি অনলির কাজটা বোঝা দিতে পারেন। মানে আপনি অনলি ব্যবহার করবেন না, তারপরেও আপনি একই বাক্য বলবেন, কিন্তু আপনি বোঝাই দিবেন যে শুধুমাত্র জনই ফোন দিয়েছিল। ইন্টারেস্টিং না ব্যাপারটা? সেটা হচ্ছে আপনি জনের উপরে একটা স্ট্রেস দিবেন, এরকম জন ফোন মি ইয়েস্টারডে। কি বলেন তো সবাই? জন ফোন মি ইয়েস্টারডে। জন ফোন মি ইয়েস্টারডে বলুন। জন ফোন মি ইয়েস্টারডে। রাইট, জন ফোন মি ইয়েস্টারডে। এর মিনিংটা তখন কি হবে বলেন তো? জন আমাকে ফোন দিয়েছিল, আর কেউ দেয়নি। আমি কি বোঝাতে পারছি কথাটা? জি। আচ্ছা, এটাকে বলা হয় পাওয়ার অফ টোন। এখন আপনি যখন এইভাবে কিছু কিছু সিচুয়েশন আছে, সিচুয়েশন গুলোতে আপনি কথা বলে বোঝাতে মানে কথা বলে বোঝাবেন, তখন আপনার অতিরিক্ত অনেক শব্দ না লিখলেও চলবে। আমি আরেকটু সহজ করি এই বাক্যটা দিয়েই। ধরেন এবার যদি আপনি বোঝাতে চান যে জন আমাকে ফোন করেছিল, আমাকে এসএমএস ও দেয়নি বা ইমেইলও করেনি বা দেখাও করেনি, এটার ইংরেজি কি হবে বলেন? জন আমার সাথে দেখা করেনি, ফোন করেছিল। বা জন আমাকে এসএমএস দেয়নি বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করেনি, জন আমাকে ফোন করেছিল। তাহলে আমরা বলতে পারি জন ফোন মি ইয়েস্টারডে বাট হি ডিডন্ট, কি বলবো এটাকে? ইমেইল মি বা মিট মি, রাইট? এরকম কিছু। কিন্তু এখানেও আবার সেই স্পিকিং এর ক্যারিশমা দেখেন, আপনার কিচ্ছু যোগাযোগ মানে অতিরিক্ত বাক্য দিতে হবে না, আপনি শুধু এখানে একটু জোর দিবেন, জন ফাউন্ড মি ইয়েস্টারডে। বুঝতে পারছেন, ধরতে পারছেন কাহিনীটা? জন ফাউন্ড মি ইয়েস্টারডে তার মানে হচ্ছে জন আমাকে ফোন দিয়েছিল। যখন আমি এইভাবে বলবো ও তো আমার সাথে ফোন দিয়েছিল, তার মানে কি বাদ বাকিগুলো আমরা বুঝে যাব না? যে সে আমার সাথে দেখা করেনি, এসএমএস দেয়নি, ইমেইল করেনি, ইত্যাদি ইত্যাদি। জি স্যার। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আপনি কোনো বাক্য যুক্ত করছেন না, অতিরিক্ত কিছু বলছেন না,
তারপরেও কি আপনি আপনার কণ্ঠে একটু পরিবর্তন এনে এই এক্সপ্রেশনটা দিয়ে আপনি যখন বলছেন তখন বাকিটুকু বোঝা যাচ্ছে। বাট এটা লিখিত প্রকাশ লিখতে গেলে কি আপনার সময় বেশি লাগতো না আরো? জি জি লাগতো ডেফিনেটলি। তাহলে এই ধারাবাহিকতা আমার মনে হয় এবার সবাই পারবে। জন আমাকে ফোন করেছিল, অন্য কাউকে না। এটার ইংরেজি কি হবে তাহলে? জন ফোন মি। অনলি দিয়ে তো করতে পারি। ওই যে বললাম অনলি চলে আসছে তাই না? অবশ্যই পারে। অনলি জায়গায় মি কে বেশি জোর দিলে হয়ে যাবে। রাইট, আপনি এখানে যদি মি পরে একটা স্ট্রেস দেন, স্ট্রেস চাপ দেওয়া, যেমন জন ফোন মি ইয়েস্টারডে, জন ফোন মি ইয়েস্টারডে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? জি স্যার। আচ্ছা, জন ফোন মি ইয়েস্টারডে, জন তো আমাকে ফোন দিল। এই কথা বললে আর কি এটা বলার দরকার আছে যে ও তো অন্য কাউকে ফোন দেয়? এটা কি আর বলা লাগবে? না। ভেরি গুড। একইভাবে যদি বলি যে জন তো আমাকে গতকাল ফোন দিয়েছিল, তো আজকেও ফোন দেয়নি বা হচ্ছে 2 দিন আগেও দেয়নি, তাহলে কি করব বলেন তো? জন ফোন মি ইয়েস্টারডে। Very clever. John phoned me yesterday. John phoned me yesterday. John phoned me yesterday. জন আমাকে তো গতকাল ফোন দিয়েছিল, আজকেও দেয়নি বা 2 দিন আগেও দেয়নি বা সকালেও দেয়নি। ঠিক আছে? এখন এই যে আমি স্ট্রেস অর্থাৎ কণ্ঠে জোরের জায়গা পরিবর্তন করলাম আর বাক্যের অর্থটাও কিছুটা পরিবর্তন হয়ে গেল। এই ব্যাপারটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে তাহলে শুধুমাত্র আপনার ওরাল কমিউনিকেশনের প্রতি আপনার একটা টান বা ঝোঁক কাজ করবে। আদারওয়াইজ কেউ যদি এই বিষয়গুলো নিতে না পারেন, আপনার কাছে মনে হবে না বাবা আমি এত ড্রামা এত রং ভং করতে পারবো না, সরি, আমার জন্য রিটেন কমিউনিকেশনই ভালো। কিন্তু এটা করতে হয় কিছু কিছু সময়। যেমন ম্যাম খুব সুন্দরভাবে বলেছিলেন একটু আগে যে অনেক সময় আছে যেগুলো এক্সপ্রেশনটা দেওয়ার জন্য আমাদের স্পিকিংটা দরকার হয়। যেমন আরেকটা উদাহরণ দিই, ক্লায়েন্ট, এবার ক্লায়েন্টের কথা বলি। ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে তুমি কাজটা ভালোভাবে শেষ করো, ধরেন গতকালকে বললো যে কাজটা ভালোভাবে শেষ করো, আমি তোমাকে একটা বোনাস দিব। আপনি বললেন থ্যাংক ইউ, এবার কাজটা শেষ করলেন। এবার ক্লায়েন্ট বললো, আপনি লিখে দিলেন থ্যাংক ইউ। এবার কাজটা শেষ করার পরে ক্লায়েন্ট বললো কি তোমাকে আমি কি বলে $50 একটা বোনাস আমি দিব। এখন আপনি বললেন যে আপনি যদি মুখে বলতেন, ক্লায়েন্ট যদি মুখে বলতো তখন আপনি কিভাবে বলতেন? ও তাই, এরকম নাকি ও তাই? যদি আপনি ও তাই কথাটাই বলতেন তাহলে কিভাবে আসতো? ফ্ল্যাট ও তাই, নাকি ও তাই? ও তাই বিস্ময়কর ভাবে ও তাই, এটা বোনাস পাওয়া তো। রাইট, ও তাই। এন্ড এই যে ও তাই, এই যে বিষয়টা আপনি আনবেন কিভাবে লেখায়? এটা কি আনা যায় সব সময়? ধরেন আপনি লিখলেন, ইমোজিতে হয়তো যায়, কিন্তু ইমোজি কি ব্যবহার করা যায় না কিনা? না, ইমোজি চেষ্টা করবেন না চলে। আসলে ইমোজি আসলে আমাদেরকে অনেকটা করে দিচ্ছে, মানে অথর্ব করে দিচ্ছে। আমি একমত হবেন কিনা জানি না, মানে আমরা অনেক জিনিস ইমোজি দিয়ে কাজ চালাচ্ছি, বাট এখন অনেক জায়গায় অনেক সিভি বা অনেক সিরিয়াস রাইটিং এ মানুষ ইমোজি দিতে দিতে অভ্যস্ত হয়ে গিয়েছে আর কি। মানে এটা করতে হয় না, ভাষার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা আমি যা লিখলাম ফ্ল্যাট ইংরেজিতে পড়লে কিরকম শোনা যায় বলেন তো? ও রিয়েলি, ও রিয়েলি, মানে ফ্ল্যাট ইংরেজি যদি পড়ি ও রিয়েলি, আপনি যদি কণ্ঠে বলতেন ও রিয়েলি, ইজ দ্যাট ট্রু, আমি হয়তো একটু বেশি ড্রামা করছি, বাট সামটাইমস উই নিড ড্রামা। ঠিক আছে? ও রিয়েলি। এখন আপনি ক্লায়েন্ট, এবার একটু অ্যানসার দেন। আপনি ক্লায়েন্ট, এবার আপনি আমাকে $50 টিপ দিতে চাইলেন। এবার আমি যদি লিখে দিই ও রিয়েলি, সেটার যে সেন্স হবে তা না করে আমি যদি একটা ভয়েস মেসেজ পাঠাই আপনাকে, ও রিয়েলি, ইজ দ্যাট ট্রু, ওয়াও অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ, তাহলে বলেন তো ক্লায়েন্ট হিসেবে আপনার কোনটা বেশি ভালো লাগবে বলেন তো? ভয়েস মেসেজটা বেশি ভালো লাগবে। কেন? মানে এক্সপ্রেশনটা ভালো মতো বুঝতে পারছি। রাইট, কারণ মানুষ তো শুনে বা দেখে বেশি এনজয় করে। রাইট, তার একটা ভিজুয়াল মানে একটা কি বলবো একটা অডিও ভিজুয়াল দুটাই পাচ্ছে সে। রাইট, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই বিষয়গুলো এড়িয়ে যান তারা কিন্তু পিছিয়ে পড়েন ইন দ্য লং রানে। আমার মেইন পয়েন্ট হচ্ছে যে যেখানে লিখে প্রকাশ করা দরকার কোনো কিছু সেখানে লিখবেন, তবে প্রেফারেন্স থাকবে আপনি মুখে বলার। আর এটার কিন্তু
এটার কিন্তু কি বলবো এটাকে মানে ফ্লুয়েন্সি ডেভেলপ করতেও এটা কিন্তু ভীষণ কাজে আসে, কারণ আপনি একটা চর্চার মধ্যে আছেন। আপনি যদি টোটালি বলাটা একেবারে বাদ দিয়ে দেন তাহলে কি হবে, আপনার রাইটিং এর ব্যাপারে ডেভেলপ হলেও বা অনেক সময় দেখা যায় যে অল্প কথায় না দিয়ে আপনি গল্প কথায় চলে যাচ্ছেন, শুধুমাত্র রাইটিং বেসড কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি অনেকের মধ্যে, ছোট একটা কথা কিন্তু অনেক লম্বা হয়ে যায়, কারণ ওই যে লিখে লিখে প্রকাশ করার অভ্যাস। অনেক সময় কিন্তু ক্লায়েন্টদের এতটা সময় থাকে না, আপনি জানেন, পড়ার। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি এই জন্য আপনার উচিত যে লেখার পাশাপাশি একটা ব্যালেন্স করা। কখনো কখনো আপনি ভয়েস দিতে পারেন, কখনো কখনো আপনি ছোট একটা কি বলবো এটাকে মিটিং এর আয়োজন করতে পারেন, শর্ট মিটিং। আপনি বলে নিতে পারেন যে ঠিক আছে এই বিষয় নিয়ে আমরা একটা শর্ট মিটিং করতে পারি 2-5 মিনিটের। তাহলে কি হবে, তারাও কিন্তু অনেক সময় লেখা পড়তে চায় না, বা পড়তে চায় না বলতে কি পছন্দ করে না, তারা প্রেফার করে ভয়েস কমিউনিকেশন। তাহলে দুইটা জিনিসই হবে, এক আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ তো করবেই, পাশাপাশি যেটা হবে ইনশাল্লাহ আপনার হচ্ছে এক্সপ্রেশন গুলো ক্লায়েন্ট হতে পারে। ক্লায়েন্ট যদি আপনাকে একটা ভালো কথা বলে তাহলে কিন্তু একটা ভালো এক্সপ্রেশন ক্লায়েন্ট ডিজার্ভ করে। আপনি যদি তখন ওই এক্সপ্রেশনটা দেওয়ার থেকে নিজেকে বিরত রাখেন অথবা এভাবে শুধুমাত্র লিখে প্রকাশ করেন, তাহলে এটা ফুলার লেন্থ বলতে যেটা বোঝায় বা লার্জ স্কেলে এটা কিন্তু ভালো কোনো একটা ফিল বা অনুভূতি কিন্তু ক্লায়েন্টকে দেয় না বা দিতে পারে না। যেমন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি এটা বুঝবেন, তাই না? বিষয়টা এরকম। এই জন্য এই বিষয়গুলো আপনারা হচ্ছে মেনটেন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসে মূল যে আলোচনাগুলো ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে যে কমিউনিকেশনের ক্ষেত্রে মেইন প্রবলেম হচ্ছে আমরা যেটা বলেছি সেটাও সঠিক, পাশাপাশি আর একটা জেনারেল বা একটা কমন প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড। আমরা অনেক সময় কি বোঝার উদ্দেশ্যে শুনি না, আমরা রিপ্লাই দেওয়ার উদ্দেশ্যে শুনি, যে তার কথাটা শেষ হলে আমি রিপ্লাইটা দিব। এরপরে আমরা দেখলাম যে শোনার গুরুত্ব নিয়ে একটা কথা বলেছিলাম, এবং সেখানে বলেছি যে একটা ডকুমেন্টারি আমি হচ্ছে করেছি, কি বলবো এটাকে রেকমেন্ড করেছি, দিয়া খানের হোয়াইট রাইট মিটিং মাই এনিমি, এরকম একটা টাইটেলে, এটা ইউটিউবে আছে। এরপরে আমরা দেখলাম যে কেন আমাদের ইংরেজি তাদের মতো শোনায় না, আমরা আমাদের মতো করে বলেছি। তারপরে এটাও জেনেছি যে আমাদের সাউন্ড তাদের সাউন্ডের সাথে একটু পার্থক্য আছে, সেজন্য অনেক সাউন্ড বাংলায় আছে, ইংরেজিতে নাই। এরপরে আমরা আলোচনা করলাম যে রিটেন কমিউনিকেশন নাকি ওরাল কমিউনিকেশন, কোনটা বেশি ভালো, কোনটা কোথায় কাজে লাগানো যেতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং দেখলাম যে শুধুমাত্র টোন বা স্ট্রেসটা চেঞ্জ করে আমরা একটা কথার অর্থ কিন্তু বদলাতে পারি। এবং সবশেষে বললাম যে যেসব জায়গায় ওরাল কমিউনিকেশন দরকার সেই সব জায়গায় আমরা ওরাল কমিউনিকেশন করার চেষ্টা করব, এবং যেখানে রিটেন সেখানে রিটেন কমিউনিকেশন। এই হচ্ছে আজকের ক্লাসের মোদ্দা কথা। আমি শেষ করব, তার আগে আপনাদের দু একজনের কাছ থেকে আলোচনার ফিডব্যাক নিব ইনশাল্লাহ। আগামী ক্লাস এবং তার পরের ক্লাস অর্থাৎ সোম এবং বুধবারে হচ্ছে আমরা দেখব আরো প্র্যাকটিক্যাল কিছু, যে ধরেন ডিফিকাল্ট সিচুয়েশন গুলো বা হচ্ছে কারোর সাথে আপনি দ্বিমত করছেন ক্লায়েন্টের সাথে, সেটা কিভাবে করা যায় এবং কিভাবে করা উচিত, একেবারে স্ট্যান্ডার্ড যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আমরা এটা করার বা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা হয়তো সবারই কিছু না কিছু ওয়ে আছে এগুলো ঠিক করার, কিন্তু নতুন কিছু দেখতে তো দোষ নেই, তাই না? আর আমার মনে হয় শেখার সে আগ্রহটা আছে বলেই আপনারা এখানে এনরোল করেছেন, আমার যদি ভুল না হয়ে থাকে বোঝার, এই হচ্ছে বিষয়। তো আগামী দুইটা ক্লাসে আমরা এই প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো নিয়ে, আজকের ক্লাসটা মূলত একটু মাইন্ডসেট আর কি, আপনাদের কি চিন্তা ভাবনা, এই বেসিক কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো আপনারা কিভাবে দিয়ে থাকেন, এটাই জানার দরকার ছিল আর কি, আর কিছু না। পাশাপাশি এগুলোতে আলোচনা হলো। তো যাই হোক, আমি শেষ করব, তার আগে হচ্ছে কেউ কোনো ফিডব্যাক দিতে চাইলে দিতে পারেন, কেমন লাগলো আলোচনা, বা হচ্ছে আর কারো কোনো রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন খুব চট করে। অসাধারণ ছিল ভাই। জি, এক কথায় বলতে অনেক ভালো লাগছে। অসাধারণ, অবশ্যই আমরা অনেক কিছু শিখলাম। আসলে আমাদের সবসময় ডিফারেন্ট ভালো কিছু ঠিক হয় না, শিখলাম। অনেক কিছু শিখলাম। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। দু একটা নেগেটিভ রিভিউ দেন, এটা তো আমার মার্কেট প্লেস না যে সব 5 স্টারই থাকতে হবে না, আসলে যেটা সত্য সেটাই তো বলতে হবে স্যার। থ্যাংক ইউ। আমাদের অনেক লেগেন্স আছে স্যার, যেটা অলরেডি অনেক কিছু বুঝতে পারছি আপনার থেকে বা আমাদের মুস্তাকিম বিল্লাহ স্যারের কাছ থেকে অনেক কিছু আমরা ফলো করি, তো সব মিলে আর কি মানে এক্সিলেন্ট। থ্যাংক ইউ। সাথে আরেকটা বিষয় অ্যাড করে থাকি, আমার ইচ্ছা আছে পরবর্তীতে যে আপনাদের রাসেল স্যার বা রাসেল ভাইয়ের যে কমিউনিকেশন তিনি যেগুলো করেন সেগুলোর মোটামুটি একটা ট্র্যাক রাখার চেষ্টা করা হচ্ছে আর কি। তো এগুলা হচ্ছে আরো 6 মাস বা 1 বছর পরে এটা একটা বড় একটা কালেকশন হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। এবং
এটা যদি আমরা পরবর্তীতে একটা ছোটখাটো একটা পিডিএফ বা বইয়ের মতো করে বের করি, মানে টপিক ভিত্তিক, যে ক্লায়েন্ট এটা বলেছিল, আমি উত্তরে এটা বলেছিলাম, তারপরে মানে একটা প্রজেক্ট যতদিন চলে টোটাল কমিউনিকেশনটা কিভাবে চলেছিল, মানে কোন কথা বলেছিল এবং তার অ্যান্সারে আমি এটা কেন দিয়েছিলাম, আমার রেসপন্সটা এরকমটা কেন হয়েছিল, এই ব্যাখ্যা সহকারে যদি থাকে তাহলে কেমন হয় বলেন? একবারে অসাধারণ, এটা তো এক কথায় অসাধারণ। কারণ হ্যাঁ, আমার এরকম একটা পরিকল্পনা আছে, কারণ ওনার প্রচুর মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয় রাসেল ভাই। তো হচ্ছে যে আমিও কালেভদ্রে একটু যুক্ত হতে পারি এই বিষয়টার সাথে, আমার কাছেও ভালো লাগে। তো তার কাছেও ট্র্যাক আছে, আমার কাছেও কিছু ট্র্যাক আছে, তো সব মিলিয়ে যদি এটা কালেকশন করা যায়, এটা মানে মানে একটা রিয়েল লাইফ রেফারেন্স বুক হতে পারে। ঠিক আছে, এই এবং যদি একটা এক্সপ্লেনেশনটা থাকে, এক্সপ্লেনেশনটা কিন্তু খুব জরুরি। মানে একটা কোশ্চেনের অ্যান্সার আমি দিলাম, এখন দেখে যদি চামেলি ম্যামের মনে হয় যে এই অ্যান্সারটা এখানে কেন দিল, তো ওইখানে যদি একটা ছোট একটা এক্সপ্লেনেশন থাকে যে ওয়াই আমরা এই অ্যান্সারটা দিলাম, তাহলে তো বুঝে ও আচ্ছা, তো এই কাহিনী, এই জন্য এই অ্যান্সারটা দিয়েছি, এটার প্রেক্ষিতে এটা বলতে হবে। রাইট রাইট, ঠিক আছে, এই একটা বিষয়। আর কেন রবিনসন নামক এক ভদ্রলোক ছিলেন, উনি আমার অত্যন্ত একজন মানে কি বলবো প্রিয় একজন শিক্ষাবিদ ছিলেন, অসম্ভব রকম জ্ঞানী ব্যক্তি ছিলেন। উনি মারা গিয়েছেন কিছুদিন আগে। ব্রিটিশ ভদ্রলোক, উনি আমেরিকাতে থাকতেন। তো কেন রবিনসন উনি একটা ওনার লেকচারে বলেছিলেন এরকম যে education is not about what you know but about what you don't. আবার বলছি, education is not about what you know but about what you don't. অর্থাৎ এডুকেশন হচ্ছে, শিক্ষা হচ্ছে তুমি যা জানো সেটাই শিক্ষা না, বরং তুমি যা জানো না সেটাই শিক্ষা। বুঝতে পেরেছেন কথার থিমটা সবাই? জি স্যার। So education is not about what you know but about what you don't. এজন্য আপনারা যখন উনি আরেকটা লেকচারে মনে বলেছিলেন যে when you নাকি আরেকজন বলেছিলেন যে when you accept your knowledge you are not learning, but when you accept your ignorance your learning continues. তার মানে যখন আপনি ভাববেন যে আপনি জানেন, তখন আপনার জানার রাস্তা বন্ধ হয়ে যায়, বাট যখন আপনি জানবেন যে বা ভাববেন যে আপনি আসলে জানেন না কিছু, ততদিন জানার রাস্তাটা খোলা থাকে। ঠিক আছে, সো এইটা সবসময় মনে রাখবেন যে আমরা যাই পড়ি যাই জানি না কেন, আমরা যা জানি তার তুলনায় না জানার পরিমাণ অনেক 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 বেশি। তাহলে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হবে, জানার প্রতি আপনার একটা আগ্রহ থাকবে। ঠিক আছে, এমডি আরিফ লিখেছেন আপনার প্রোনাউন্সিয়েশন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রোনাউন্সিয়েশন অনেক ভালো, আশা করছি আমরা 2টা ক্লাসে আমি বুঝতে পারবো আপনাদের প্রোনাউন্সিয়েশন সম্পর্কে। আশা করছি অনেক 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 ভালো ভালো প্রোনাউন্সিয়েশন আপনাদের কাছ থেকে পাবো। তবে যদি নাও পাই, আই উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ডিসঅ্যাপয়েন্টেড হব না, কারণ সমস্যা নেই, প্রোনাউন্সিয়েশন এটা ক্লিয়ার হলেই হলো। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে চট করে করতে পারেন, আমরা আবার সোমবারে করবো ইনশাআল্লাহ 6টার সময়। স্যার জি, বায়ার রিকোয়েস্টটা মনে করেন আমি এটা পাইছি, ঠিক আছে, তা এখন ওখানে আমি কিভাবে কি মানে ওইটার প্রপোজালটা পাঠাইলে আর কি আমি ওইটা পাওয়ার সম্ভাবনা আছে কাজ, স্যার এইটা নিয়ে যদি একটু বলতে। বুঝতে পেরেছি। এটা যদিও ডিরেক্ট মার্কেটপ্লেসে যারা আছেন ডিরেক্ট তাদের কাছ থেকে কনসালটেশনটা নিলে বেশি ভালো হয়। ক্ষেত্রে আপনাদের আমাদের রাসেল ভাই যদি কোনো হেল্প করতে পারে। তবে কি আমি যেটা বুঝি যে এটা একক কোনো ফর্মুলা নাই, আমি যেটা বুঝি যে একজন একটা জিনিস দিল এবং সেটা দিয়েই আপনি বেশিরভাগ জায়গায় রেসপন্সটা করবেন, বিষয়টা এই মেন্টালিটিটা না রাখাই ভালো। আমি যেটা করতাম সবসময় বা এখনো পর্যন্ত করি সেটা হচ্ছে যে কখনোই প্রিভিয়াস কোনো কিছু কপি করে দেই না, আমার নিজের লেখারও কোনো কিছু কপি করে দেই না, আমি প্রত্যেকটাই নতুন করে লিখি। ইউনিক হইতে হবে না স্যার? ইউনিক তো হতেই হবে, উনি তো আর ওইটা চেক করবে না যেটা ইউনিক হলো কিনা, কিন্তু অনেক সময় সিস্টেমে ট্র্যাক করে যেটা ইউনিক করেছেন কিনা, কারণ অনেকে তো কপি করার প্রবণতা আছে, তা আপনি জানেন। ধরেন কপি করলেন আর সিস্টেমে ট্র্যাক করলো না, কিন্তু আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন কাজটা কি ভালো হলো? না স্যার, মোটেও না। আমি বোঝাতে পেরেছি কথাটা? জি স্যার। ধরেন ওইটা দেখে বায়ার খুব খুশি হল, বললো যে তোমার রেসপন্স দেখে আমি খুব খুশি হয়েছি, প্রজেক্ট তোমাকে দিচ্ছি, রেসপন্সটা অনেক দারুণ ছিল। বায়ার খুশি, বাট আপনি রেসপন্স করে আপনি নিজে খুশি হতে পারবেন না, কারণ আপনি বিবেকের কাছে ছোট হয়ে থাকলেন। ঠিক আছে? জি স্যার। এই জন্য অনেস্ট থাকবেন আর মানে কি ইউনিক থাকবেন সবকিছুতে, বিশেষ করে চেষ্টা করবেন আর কি। আপনি 5টা 10টা দেখেন, দেখে নিজে একটা আইডিয়া করেন
প্রথম রেসপন্স গুলো অত ভালো হবে না, আপ টু দ্য মার্ক হবে না। সো হোয়াট, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আপনি চেষ্টা করে যান, আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টাই করতেছি। জি স্যার, রাইট, সেটাই করেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাকে ছুটি দেন তাহলে, ইনশাআল্লাহ আগামী সোমবারে দেখা হবে। সবাই চলে আসবেন আশা করছি আর কি, যদি খুব বেশি খারাপ না লেগে থাকে। ওকে রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খুবই দারুণ কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করলেন। আশা করছি পরবর্তী যে 2টা ক্লাস আছে সেখানে আমরা আরো দারুণ কিছু শিখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও for giving me this wonderful opportunity to meet some of the nice people, and they're really wonderful, they're amazing. Thank you so much. Inshallah I will see you Monday 6 p.m. Bangladesh time. Thank you. Assalamu alaikum. Wa alaikum assalam. Assalamu alaikum. Wa alaikum assalam.